এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ টিগ্রে অঞ্চলে লড়াই থামানোর আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশের স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত, এ নিয়ে অভিভাবকরা কি বলছেন? এখন লটারি আসার ফলে যেটা টেনশন, সেটা হচ্ছে যে এটা তো লটারিটা আসলে অনেকটাই ভাগ্যের সাথে রিলেটেড, যে আমার ভাগ্যে লটারি লাগে কিনা। তো এই জন্য আমরা একটু টেনশনে পড়ে গেছি যে আমার বাচ্চাটা আদৌ কোনো স্কুলে কোনো লটারিতে উঠবে কিনা। ভারতের হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নিয়ে কেন বিতর্ক? থাকবে করোনা ভাইরাস সম্পর্কে আপনাদের প্রশ্ন নিয়ে ফোন ইন। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ সে দেশের টিগ্রে অঞ্চলে যে লড়াই চলছে তা থামানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তিনি আন্তর্জাতিক মহলের এই প্রচেষ্টাকে অযাচিত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। টিগ্রে অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ সেখান থেকে প্রতিবেশী সুদানে পালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের হুমকি সত্ত্বেও ফ্রান্স বলছে যে তারা এবছর থেকেই প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরে ডিজিটাল ট্যাক্স আরোপ করবে। বিতর্কিত এই করের জন্য অ্যাপল, অ্যামাজন এবং ফেসবুকের মতন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে। প্যারিস বলছে এসব প্রতিষ্ঠান যেসব দেশে কাজ করছে এবং মুনাফা পাচ্ছে সেই সব দেশে তারা কর দেয়া থেকে বিরত রয়েছে। এর জবাবে ওয়াশিংটন বিলাসবহুল ফরাসি পণ্যের ওপরে কর আরোপের হুমকি দিয়েছে। ব্রিটেনের সরকার জানিয়েছে যে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় তারা এবছর $50,000 কোটি ধার করবে। এই মহামারীর ফলে ব্রিটেনের অর্থনীতিতে গত 300 বছরের মধ্যে সবচাইতে বড় ধস নেমেছে। অর্থমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন ব্যয় কমাতে কেবল স্বাস্থ্য খাত এবং নিম্ন আয়ের মানুষ ছাড়া সরকারি খাতের সবার বেতন বৃদ্ধি বন্ধ রাখা হবে। আন্তর্জাতিক সাহায্যের বাজেটও কমিয়ে দেয়া হচ্ছে। দক্ষিণ ভারতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন আশঙ্কায় হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় নিভার যখন তামিলনাড়ুতে আঘাত হানবে তখন বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুজনেরই করোনা ভাইরাস ধরা পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে যাবার জন্য নিজের সফরে যাওয়ার আগে তাদের রুটিন পরীক্ষার সময় গতরাতে এই সংক্রমণ ধরা পড়ে। তাদের সফর বাতিল করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ সরকার আজ এক নতুন সিদ্ধান্তে জানিয়েছে যে সামনের বছর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলের সব ক্লাসে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অভিভাবকরা বলছেন নতুন নিয়মে সন্তানকে স্কুলে পড়ানোর ব্যাপারটি এখন পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর হয়ে পড়ছে। এ নিয়ে শুনুন সায়েদ আক্তারের রিপোর্ট। বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া কিংবা অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া অথবা লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা, সরকারের হাতে এই তিনটি বিকল্প ছিল শিক্ষার্থীদের নতুন শ্রেণীতে ভর্তি করার ব্যাপারে। এখন একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং অনলাইন ব্যবহারের সুবিধা সব অভিভাবকের এক সমান না হওয়ায় সরকার তৃতীয় বিকল্পটি বেছে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ছাড়াও আরও কিছু পরিবর্তন আনার কথা জানানো হয়েছে ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। গতবারের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এবারের ভর্তি প্রক্রিয়ার পার্থক্য মূলত 3 জায়গায়। পরীক্ষার বদলে লটারি, ঢাকা মহানগরীতে ক্যাচমেন্ট এরিয়ার কোটা 40 ভাগের জায়গায় শতকরা 50 ভাগে বৃদ্ধি এবং ক্লাস্টার ভিত্তিক লটারিতে ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের একটির জায়গায়
5টি স্কুল বেছে নেওয়ার সুযোগ। প্রথম পরিবর্তনটি অর্থাৎ পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি আমরা করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে গ্রহণ করেছি। আর অন্য দুটি পরিবর্তনের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই। আমরা এমনিতেই ভর্তি প্রক্রিয়াটি আরো কার্যকর করার জন্য এই পরিবর্তনগুলো নিয়ে আসার কথা আগেই ভাবছিলাম। লটারির মাধ্যমে ভর্তির আয়োজন জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত 7 ডিসেম্বরের মধ্যে জানিয়ে দেয়া হবে। বাংলাদেশে সাধারণত ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর জেএসসি জেডিসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু সরকারের এই নতুন সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে সংক্রমণ পরিস্থিতির ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের মধ্যে, আবার নতুন প্রক্রিয়ায় সন্তানের স্কুল ভর্তি মেধার বদলে ভাগ্য নির্ভর হয়ে যাওয়া নিয়েও চিন্তিত অনেক মা বাবা। বেসরকারি উন্নয়ন সংস্থার একজন কর্মী ফারহানা আফরোজ সন্তানকে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য চলতি বছরের শুরু থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। 2020 সালে জানুয়ারি থেকে আমরা বাচ্চাকে ক্লাস 3 তে ভর্তি পরীক্ষা দেওয়ানোর জন্য তাকে কোচিং এ দিয়েছিলাম আর কি, তার স্কুলের পাশাপাশি। তো সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা তো আসলে বাচ্চাকে ওইভাবে প্রিপেয়ার করছি যে একটা কম্পিটিশন হবে, কিন্তু এখন লটারি আসার ফলে যেটা টেনশন সেটা হচ্ছে যে এটা তো লটারিটা আসলে অনেকটাই ভাগ্যের সাথে রিলেটেড, যে আমার ভাগ্যে লটারি লাগে কিনা। তো আমি আমার হাজবেন্ড কারোরই কখনো লটারিতে নাম উঠতো না যেখানে যাই পিকনিকে বা যেখানে। তো এই জন্য আমরা একটু টেনশনে পড়ে গেছি যে আমার বাচ্চার নাম আদৌ কোনো স্কুলে কোনো লটারিতে উঠবে কিনা। তো এটা একটা বড় টেনশন। বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা রয়েছে। ইতিমধ্যেই মহামারীর কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষাও। কিন্তু মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কেন আবার ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের কেউ কেউ। শিক্ষা গবেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান মনে করেন ভর্তি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হচ্ছে সেটি পূরণের দিকে নজর দেওয়া দরকার ছিল। আমরা যদি স্কুলগুলি খুলিয়েই দেই বা খুলতে যদি আমাদের দেরি হয়, তো এখন কেন আমরা তাদেরকে প্রমোশন দিয়ে ভর্তি করার চিন্তা করছি? বরং যেই ক্লাসে আছে ওই ক্লাসের পাঠ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি অর্জন করে নাই, তো না শিখিয়ে তাদের উপরে ক্লাসে তুলে দেবেন, তাহলে তো একটা লার্নিং গ্যাপ সৃষ্টি হবে। এখন পুরো ক্লাসে তুলে না দেওয়ার কথা চিন্তা করে সেশনটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়। আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতেও ক্লাস খুলতে পারি, জুন পর্যন্ত সেশন বাড়িয়ে তাদেরকে একেবারে এসেনশিয়াল বিষয়গুলি না শিখালে তারা উপরের ক্লাসে উঠলে লার্নিং গ্যাপ সৃষ্টি হবে। 6-এ যদি আপনি পার্সন নাম্বার টেন্স না শিখান, তো 7-এ উঠলে তো ন্যারেশন শিখতে পারবে না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসি ও এইচএসসি এই দুইটি পরীক্ষাও পিছিয়ে যাবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ঢাকা থেকে সায়েদ আক্তার। ভারতের হায়দ্রাবাদ শহরের পৌরসভা নির্বাচনে হঠাৎ করেই রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ইস্যু হয়ে উঠেছেন। বিজেপি বলছে তারা যদি নির্বাচনে জেতে তাহলে তারা রোহিঙ্গা আর পাকিস্তানিদের শহর থেকে তাড়িয়ে দেবে। তারা হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি এবং তেলেঙ্গানা সরকারকে ওই কথিত রোহিঙ্গা এবং বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের জায়গা দেওয়ার জন্য দায়ী করেছেন। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি ওই ইস্যুটি তোলার পর আজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও হায়দ্রাবাদে গিয়ে একই কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন দলটি আসলে 3 বছর পরের রাজ্য বিধানসভা ভোটের দিকে তাকিয়েই পুরসভা নির্বাচনে রোহিঙ্গা ইস্যুটি তুলে এনে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্য আসাম আর পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশকারীদের বিষয়টিকে বিজেপি নেতারা ভোটের ইস্যু হিসেবে তুলে ধরেন। কিন্তু এবার সুদূর দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের পৌর নির্বাচনে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ এনেছে বিজেপি। দলটির রাজ্য সভাপতি এবং সংসদ সদস্য বান্ডি সঞ্জয় এক নির্বাচনী সভায় তেলেগু ভাষায় বক্তৃতা দিতে গিয়ে বলছিলেন, ভারতীয় জনতা পার্টি తీసుకుంటది রোহিঙ্গাల ఓటర్లని ఎన్నికలు జరగాలి পাকিস্তান লুচ্চানা করগুলা। মিস্টার সঞ্জয়ের কথায় তার দল পৌর নির্বাচনে জিতলেই রোহিঙ্গা এবং পাকিস্তানিদের ওপরে এক সার্জিক্যাল স্ট্রাইক করে তাদের তাড়িয়ে দেবেন। এমআইএম দলের প্রধান ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি এই অভিযোগের জবাব দেন আরেকটি জনসভায়। बीजेपी के लोग बोल रहे कि हैदराबाद में 30,000 40,000 रोहिंग्या है वोटर लिस्ट में नाम है।
মিস্টার ওয়াইসির কথায় বিজেপি অভিযোগ করছে যে হায়দ্রাবাদে নাকি ভোটার তালিকায় ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা আছে। তাহলে অমিত শাহ কি করছেন? তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তার তো দেখার কথা যে ৩০-৪০ হাজার রোহিঙ্গার নাম ভোটার লিস্টে ঢুকলো কি করে। আজ হায়দ্রাবাদে দলের প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি এক সংবাদ সম্মেলনে বলছিলেন, On the local channel, a Rohingya Muslim is openly declaring gratitude. মিসেস ইরানির কথায় একটি স্থানীয় টিভি চ্যানেলে তো দেখানো হয়েছে যে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার জন্য এমআইএম এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে খোলাখুলিভাবেই কৃতজ্ঞতা জানাচ্ছে একজন রোহিঙ্গা মুসলিম। আবার একটি জাতীয় চ্যানেলের প্রতিবেদনে দেখানো হয়েছে যে এমআইএম নেতাদের নাম ছাপানো প্যাডে চিঠি লেখা হয়েছে যাতে অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলা হয়। অভিযোগ করছিলেন স্মৃতি ইরানি। হায়দ্রাবাদে ১২ থেকে ১৩০০ রোহিঙ্গা শরণার্থী পরিবার বাস করছে ৭-৮ বছর ধরে। এদের মধ্যে ৭৫%ই বেসরকারি জমিতে ঝুপড়ি বানিয়ে থাকেন আর কায়িক শ্রমের কাজ করে রোজগার করেন। এক রোহিঙ্গা শরণার্থী নূর বাশার বিবিসি বাংলাকে বলছিলেন, মিস্টার বাশারের কথায় এমন ঘটনা কোথাও হয়নি যে কোনো রাজনৈতিক দল তাদের কাছে গিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো কোনো সংবাদ মাধ্যমে এরকম খবর দেখানো হচ্ছে। সমস্যাটা আসলে ভাষার। শরণার্থীদের বেশিরভাগই স্থানীয় ভাষা বোঝেন না এবং ওই সংবাদকর্মীরা বেশ রাজনৈতিক প্রশ্ন করছিলেন। সাংবাদিক কাউকে হয়তো জিজ্ঞাসা করেছে, আপনার নাম ভোটার লিস্টে আছে? কোনো শরণার্থী বলে দিয়েছে হ্যাঁ। আবার প্রশ্ন করেছে, এর জন্য কি এমআইএম আর মুখ্যমন্ত্রীর কাছে আপনি কৃতজ্ঞ? তাতেও সে হ্যাঁ বলেছে, কিন্তু আসলে তো প্রশ্নটাই বুঝতে পারেননি ওই শরণার্থী, জানাচ্ছিলেন মিস্টার নূর বাশার। প্রশ্ন উঠছে, হঠাৎ হায়দ্রাবাদের পৌরসভা নির্বাচনে কেন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এইসব ইস্যু তোলা হলো? কথা বলেছিলাম হায়দ্রাবাদের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলের রেজিডেন্ট এডিটর শ্রীরাম কারির সঙ্গে। BJP is now going after the state government in a way that builds up the momentum for them for the next election. মিস্টার কারির কথায় ৩ বছর পরের বিধানসভা ভোটের দিকে তাকিয়েই বিজেপি এখন রাজ্য সরকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সেজন্যই তারা হিন্দু মুসলিম তত্ত্ব সামনে আনছে। আর পুরনো হায়দ্রাবাদ শহর, যে অঞ্চলটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে আসাদুদ্দিন ওয়াইসির এমআইএম, সেখানেই এই তত্ত্ব চালানোর চেষ্টা হচ্ছে যে মিস্টার ওয়াইসির দল অবৈধভাবে বাস করা পাকিস্তানি, বাংলাদেশি আর রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের যে নির্বাচনে ইস্যু হওয়ার কথা রাস্তা, আলো, জল, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি, সেখানে অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা এইসব নিয়ে আসা হলো, বলছিলেন শ্রীরাম কারি। বিজেপি নেতাদের তাড়িয়ে দেওয়ার হুমকির পরেও অবশ্য স্থানীয় রোহিঙ্গা শরণার্থীরা বিশেষ বিচলিত নন। তারা বলছিলেন যে সবার কাছেই বৈধ ইউএনএইচসিআর নথি রয়েছে, তাই যা সিদ্ধান্ত ভারত সরকার নেবে সেটাই তারা মেনে চলবেন। অন্য কেউ কি বলল তাতে কিছু আসে যায় না। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী সায়েদ আক্তার। বিবিসি বাংলার আজকের পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ নাক কান গলা এবং করোনা ভাইরাস সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। এতে যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন। শ্রোতাদের আরও একবার জানিয়ে রাখি, আমাদের এখন প্রশ্নের জবাব দেবেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। শুরুতেই চলে যাব আমাদের কলারদের কাছে। সেখানে প্রথমেই ঢাকার একজন শ্রোতা শিল্পী মিস্ত্রি, তিনি রয়েছেন লাইনে, তিনি তার প্রশ্নটি করবেন। শিল্পী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন। আমার বড় ছেলেটা যখন ক্লাস 5-6-এ পড়ে, মানে ছোটবেলায়, তখন ওর গ্ল্যান্ডে সমস্যা হয়েছিল, একবার ব্যথা সাথে জ্বর ছিল, ইনফেকশন হয়ে গেছিল আর কি, আমরা তো বুঝতে পারিনি। তারপর যখন ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক হয়ে যায় আর কি। তো সেখান থেকে এখন তো এই পর্যন্ত, এখন তো সে ভার্সিটিতে পড়ে, মানে বয়স 25-26। তো মাঝে মধ্যে ঠান্ডা যখন একটু লাগায় বা বেশি গরম লাগায়, ওই যে ঠান্ডা কিছু খাইলে, কোকটোক খাইলে ওই গলা বলে যে চিটচিট করছে, তারপরে একটু ব্যথা ব্যথা, তো ওই পানি লবণ দিয়ে গড়গড় দিলে আবার ঠিক হয়ে যায়। তো এইভাবে আসি। ও বলে যে মা কেটে ফেলি, আমি তো ভয় পাই যে একটা অঙ্গ কেটে ফেলবো। তো এইভাবে আসি। এখন আসলে কি করলে ভালো হয়, মানে সঠিক সিদ্ধান্তটা কি, মানে এইটা জানতে চাই। হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যে আপনি যেটা বললেন এটা আসলে
ক্রনিক টনসিলাইটিসের একটা লক্ষণ, এবং এইভাবে যদি ও চলতে পারে তার কোনো অসুবিধা হবে না। আর যদি বেশি কষ্ট হয় তাহলে আপনি অপারেশন করতে পারেন, এবং টনসিল যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর তার কোনো কাজ থাকে না। সুতরাং এটা অপারেশন করলে আপনার যে পার্শ্ব প্রতিক্রিয়া বা শরীরে কোনো ক্ষতি হবে এমন কোনো সম্ভাবনা নাই। সুতরাং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অপারেশন করতে পারেন। আর চিকিৎসক যদি আপনাকে বলে যে না সে এভাবেই চলতে পারবে, এখনো অপারেশনের সময় হয় নাই, তাহলে হি ক্যান রান ইন দিস ওয়ে, এভাবেই সে চলতে পারে। আপনাকে ধন্যবাদ। এবারে টাঙ্গাইলের একজন শ্রোতা হুসনে জান্নাত শম্পা, তিনি তার প্রশ্নটি করবেন। আমার স্যারের কাছে একটা কোশ্চেন আছে যে আমার বাবা প্রায় 7 থেকে 8 মাস যাবত তার গলায় একটা প্রবলেম হচ্ছে, মানে গলার মধ্যে মনে হচ্ছে কি কিছু একটা বেজে আসছে। খাওয়ার সময় ওই জিনিসটা ফিল হয় না, বা যখন কিছু খাচ্ছে না বা এমনি রেস্টে আছে তখন মনে হচ্ছে যে গলার মধ্যে কিছু একটা আটকে গেছে। এটা প্রায় 7 থেকে 8 মাস যাবত এই প্রবলেমটা তার মধ্যে হচ্ছে। বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, বাট আমরা কোনো বেনিফিট পাইনি একদম। আর তার মধ্যে তার রাতের বেলায় ঘুমানোর পর তার মুখ অনেক তিতো হয়ে থাকে, প্রচন্ড পরিমাণ তিতো হয়ে থাকে। তো এর জন্য কি করা যেতে পারে? আপনার বাবার যে উপসর্গের কথা বললেন তাতে দেখা যাচ্ছে যে উনি যখন নাকি ঘুমান তখন তার যে স্টোমাক বা পাকস্থলী থেকে কিছু অ্যাসিড আপনার খাদ্যনালী দিয়ে মুখের মধ্যে চলে আসে, যে কারণে মুখ এরকমটা হয়ে যায়। সুতরাং ওনাকে বলতে হবে খাওয়ার অন্তত 3 ঘন্টা পরে যেন উনি বিছানায় যায়, এবং যখন উনি শুবেন তখন যে খাটে শুন তার মাথার দিকটা একটু উঁচু করে দেবেন। আর গলায় যে ধরনের অনুভবের কথা উনি বলছেন সেটার জন্য আমাদের অবশ্যই কিছু পরীক্ষা আছে, যেমন আমরা মেশিন দিয়ে পরীক্ষা করি, ওটাকে বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। সেই পরীক্ষাটা করলে আমরা বুঝতে পারি গলায় আসলে কোনো রোগ আছে কি নাই। এবং অনেকের আছে যে কোনো রোগ ছাড়াই এই ধরনের অনুভব তারা ফিল করে থাকেন, এবং সেই ক্ষেত্রে যদি আপনি তাকে কিছুক্ষণ পর পর 10 মিনিট পর পর যদি 1 ঢোক করে পানি পান করতে বলেন, কিছুক্ষণ পর পর যদি গলাটা তার ভিজা থাকে, তাহলে কিন্তু এই ধরনের উপসর্গ চলে যায়। সুতরাং আপনি এরকম করে দেখতে পারেন। তাহলে খাটের মাথার দিকটা একটু উঁচু করে দেবেন, খাওয়ার অন্তত 3 ঘন্টা বিছানায় শুতে যাবে না, এবং অল্প অল্প করে 10 মিনিট পর পর 1 ঢোক করে পানি পান করতে বলবেন। ধন্যবাদ। এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শুভ দাস, তিনি প্রশ্ন করবেন। হ্যালো। জি আমার 2018 সালে নাকের হাড় বাঁকার অপারেশন হয়েছিল আর কি, ডিএনএস এর। তো হ্যালো। জি, আমরা শুনছি, আপনি বলুন। 2018 সালে নাকের হাড় বাঁকার অপারেশনটা হয়েছিল। তো অপারেশন হওয়ার কিছুদিন পর থেকেই আমার সাইনাসের প্রবলেমটা শুরু হয় আর কি। তো এখন পর্যন্ত এই নাকে গালের দিকে, তারপর চোখের 2 পাশে প্রেসার ফিল করি আর কি। আর নাকের মধ্যে শক্ত মিউকাস ফিল করি, আর ঠোঁট শুকিয়ে যায় আর কি। প্রায় প্রতিদিনই ঠোঁট শুকিয়ে যায় আর কি। পানি খেলেও ঠোঁট শুকানোটা কমছে না আর কি। এখন এই মুহূর্তে কি করতে পারি এই অবস্থায়? আপনি নাকের যে অপারেশন করেছেন হাড়, সেটা নিশ্চয়ই সোজা হয়েছে অপারেশন করে। আর সাইনাস ব্যাপারটা এটা আলাদা। সাইনাসে যদি ইনফেকশন হয় সেটাকে বলে সাইনোসাইটিস, এবং সাইনোসাইটিস হলে এই ধরনের আপনার উপসর্গ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি গরম পানির ভাপ যদি নেন দিনে অন্তত 2 বার 1 সপ্তাহ পর্যন্ত আপনি নিতে পারেন, প্রতিবার 5 থেকে 10 মিনিট, তাহলে আপনার সাইনাস ক্লিয়ার হয়ে গেলে এই জিনিসগুলো আপনার উপশম হতে পারে। এবং আপনার ঠোঁট শুকানোর কথা যেটা বলছেন, নাক দিয়ে যদি সঠিকভাবে কেউ শ্বাস না নিতে পারে তাহলে সে মুখ দিয়ে শ্বাস নেয়, সেই ক্ষেত্রে আপনার মুখ বা ঠোঁট শুকিয়ে যেতে পারে। সুতরাং নাক যাতে আপনার সচল থাকে, সেখানে দিয়ে যেন শ্বাস নিতে পারেন, সেই জন্য আপনি অবশ্যই চিকিৎসককে দেখাবেন, এবং আপাতত আপনি গরম পানির ভাপ আপনি নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শ্রোতাদের প্রশ্ন আমরা জবাব দেওয়ার চেষ্টা করছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
তবে বিবিসি খবরে এইমাত্র পাওয়া একটি সর্বশেষ খবর জানিয়ে দিতে চাই শ্রোতাদের। এইমাত্র খবর পেয়েছি আমরা, ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে যে নিজ বাসায় মারা গেছেন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। আমরা পরবর্তী ফোনে চলে যাব। এবার হচ্ছে গিয়ে ঢাকার একজন শ্রোতা সুমি বিশ্বাস, তিনি তার প্রশ্নটি করবেন। ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, আমার গত বছর ডিসেম্বরে কানে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং এই ব্যথাটা পরবর্তীতে খুব মারাত্মক ব্যথায় পরিণত হয় এবং পরবর্তীতে আমি ডক্টরের শরণাপন্ন হই, তারপরে আমার ঠিক হয়। কিন্তু এই বছরও ডিসেম্বর আসার আগে আমি গতকাল থেকে 2 দিন ধরে আমি ফিল করছি এখন আমার এই ব্যথাটা আবার হচ্ছে। তো এখন যেটা হচ্ছে যে এখন অল্প মাত্রায় আছে, কিন্তু এটা আবার মনে হচ্ছে আমার আগের বারের মতো সিমটম একদম আবার তৈরি হবে, এটা মানে আগের বারের মতোই হবে। তো এখন আমি কি করব? আমি কি আগের যে মেডিসিন ছিল ওটাই খাবো, নাকি এটার জন্য স্যার আমাকে কোনো কিছু সাজেস্ট করবেন? জি, আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আমি প্রশ্নটা শুনতে পারিনি, কারণ আমার একটা কল আসছিল। আর ডিয়েগো ম্যারাডোনার আত্মার শান্তি কামনা করি। উনি আমাদের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় ছিল এবং আমাদের আমরা ওনার খেলা দেখেই আমরা বড় হয়েছি। সুতরাং ওনার আত্মার শান্তি কামনা করছি। প্রশ্নটা আমি খেয়াল করতে পারিনি, আবার একটু যদি আপনি বলেন। সুমি বিশ্বাস, আপনি আরেকবার যদি দয়া করে আপনার প্রশ্নটি করেন। হ্যাঁ, গত বছর ঠান্ডাজনিত কারণের জন্য আমার কানে ব্যথা হয়। হঠাৎ করে কানে প্রথম টাটানি টাইপের ব্যথা হয়, তারপরে এই ব্যথাটাই তীব্র আকার ধারণ করে। তারপরে পরবর্তীতে আমি ডক্টরের শরণাপন্ন হয়ে এবং ওনার মেডিসিন খাওয়ার পরে ঠিক হয়। এবছর ডিসেম্বর আসার আগে আমার এই ব্যথাটা আমি গত 2 দিন ধরে একটু একটু করে বুঝতে পারছি যে আমার ওই আগের বারের মতো এবারও ব্যথাটা হচ্ছে। তো আগের বার যেরকম খুব মানে অল্প সময়ের মধ্যেই তীব্র ব্যথা ছিল, এবার এখনো তীব্র হয়নি, সহনীয় পর্যায়ে আছে। এখন আমি বুঝতে পেরেছি। এখন আপনার যে সমস্যার কথা আপনি বললেন, এটা আসলে ইস্টিশিয়ান টিউব বলে একটা টিউব আছে, যেটা নাক এবং কানের মধ্যে সংযোগ রক্ষা করে এবং নাক দিয়ে কানের ভিতরে অক্সিজেন যায়। আপনার ঠান্ডা হলে এই ধরনের পরিস্থিতি হতে পারে। সুতরাং আপনি ঠান্ডার থেকে দূরে থাকেন এবং নাক দিয়ে আপনি গরম পানির ধোঁয়া নেন। তাহলে আপনি দেখবেন যে আপনার ইস্টিশিয়ান টিউব যদি সচল থাকে, তাহলে আপনার কানের সমস্যা কমে যাবে। তারপরেও বেশি ব্যথা হলে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। ধন্যবাদ। এবারে ঠাকুরগাঁওয়ের একজন শ্রোতা ইশরাত জাহান ইভা। হ্যালো। জি, আমরা শুনছি। আমার নাকের মাংস বেড়ে গেছে, এই জন্য এখন আমার প্রায় সর্দি লাগেই থাকে এবং নিঃশ্বাস নিতে হয়। আসলে শীতকালে এই সমস্যাটা আমার বেশি হয়, এখন আমি কি করতে পারি? আপনার নাকের যে মাংস বেড়ে গেছে, এটা অ্যালার্জির হলে এটা হয়। এগুলো মাংসকে বলা হয় টার্বিনেট মেডিকেলের ভাষায়। সেই টার্বিনেট যাদের বড় হয়ে যায় তাদের এই সমস্যাগুলি হয়। সেই ক্ষেত্রে কিছু ওষুধ, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এবং স্প্রে, এগুলো নিতে হয় এবং ঠান্ডা থেকে দূরে থাকতে হয়। যেমন উইন্টারে যেহেতু আপনার বেশি হচ্ছে, আপনি একটু গরম পরিবেশে থাকবেন, তাহলে আপনি ভালো থাকবেন। তারপরেও যদি অসুবিধা হয়, তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলিকে প্রয়োজন হলে ছোট করার মেশিনের মাধ্যমে ছোট করে দেওয়ার ব্যবস্থা আছে। আপাতত আপনি ওষুধ যেগুলো আছে, অ্যান্টিহিস্টামিন এবং নাকের স্প্রে, ওগুলো আপনি ব্যবহার করলে উপকার পাবেন। এবারে রাজশাহীর একজন শ্রোতা বাঁধন সরকার। হ্যাঁ, জি বলুন। প্রশ্ন করতে পারি কি? জি জি। আমার একটা ছোট মানে আরো কিছু বছর আগে থেকে একটা বদ অভ্যাস ছিল যে কানে যে কবুতরের পালক দেওয়া। হ্যাঁ, তো কবুতরের পালক দেওয়ার পরে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে বাম কান ডান কান দুটোতে দিতাম, এখন ডান কানটাই মানে আজকে কয়েকদিন থেকে অত্যন্ত মানে চুলকাচ্ছে। আমি তো ওই পালক দিই, পালক ছাড়া অন্য কিছু দিয়ে দিলে আমার আসলে শান্তিটা হয় না আর কি। এখন অত্যন্ত তাকে মানে আমার কান চুলকায়, ওইটার এটা আপনি পালক ব্যবহার প্রথমে বন্ধ করতে হবে, কারণ পালকের মধ্যে অনেক সময় ফাঙ্গাস বা ছত্রাক থাকে। সেই ছত্রাক কানের ভিতরে যখন নাকি বৃদ্ধি পায়, তখনই চুলকানিটা হয়। সেজন্য আপনি যেটা করবেন, অ্যান্টি ফাঙ্গাল কিছু অয়েন্টমেন্ট আছে, সেইগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ভালো থাকবেন। আবারও বলছি, এই যে পালক ব্যবহার আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, না হলে এইটা কোনো ওষুধ দিয়ে আপনাকে যাবে না। 1 নাম্বার পালক ব্যবহার পরিত্যাগ করবেন, তারপরে আপনি অ্যান্টি ফাঙ্গাল মানে ছত্রাক
নাকের এগেনস্টে যারা কাজ করে সেই ধরনের মলম পাওয়া যায় বাজারে, সেটা আপনি যদি হাতের আঙুলে নিয়ে দিনে 3 বার সকাল, দুপুর, রাত এরকম 15 দিন ব্যবহার করেন, আপনার কানের এই ফাঙ্গাস কমে যাবে এবং আপনাকে আর পালক ব্যবহার করতে হবে না। এবারে চট্টগ্রামের একজন শ্রোতা সাদেকা সুলতানা সাদিয়া। জি, আমার সমস্যা হচ্ছে আমি নাক কান ছেদন করছি 6 মাসের সাইডে, আরো বেশি দিন হচ্ছে। তো আমার নাক কানে কোনো শুকায়নি। তো নাক কান ছেদন করার পর আমার নাক কানে হচ্ছে ম্যাসা উঠে গেছিল। এর ফলে আমি এই অ্যান্টিবায়োটিক, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরও এগুলো যায়নি, যার ফলে বলছে যে এই অপারেশন করতে হবে। তো আমি নাকের অপারেশনটা করছি প্রথমে, আর ওটা কমে গেছিল, কিছু ওষুধও দিছিল। তারপরও এখনো হচ্ছে পুরোপুরি ভালো হয় নাই, মাঝে মাঝে কাঁচা হয়ে আবার হচ্ছে ফুস বাহির হয়। তো আর হচ্ছে আমার আরেকটা সমস্যা হচ্ছে আমার রক্তের গ্রুপ হচ্ছে AB নেগেটিভ। তো আমি জানতে চাচ্ছি আসলে কি আমার রক্তের কারণেই কি এই সমস্যাগুলো হচ্ছে, নাকি আরো মেডিসিন গ্রহণ করতে হবে আমাকে? ধন্যবাদ। আসলে এই রক্তের গ্রুপের সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা দুটো জিনিস আপনার হতে পারে। একটা হলো যদি ইনফেকশন হয় তাহলে এই ঘটনা ঘটতে পারে, অথবা শরীরে যদি আপনার ইমিউনোসাপ্রেশন থাকে, মানে আপনার শরীরে যে প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতা যদি কোনো কারণে কম থাকে তাহলে শরীরে এই ধরনের অবস্থা হয় যে ক্ষত বা ঘা শুকাতে চায় না। সেই ক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন রক্তের কিছু পরীক্ষা। সেটা করলে দেখা যাবে যে আপনার রক্তের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা আপনার প্রতিরোধ ক্ষমতা কিছু ঘাটতি আছে কিনা। আরেকটা জিনিস অনেক সময় আছে যে ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি হয়। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক আপ করতে হবে। চেক আপ করলে ব্যাপারটা ধরা পড়বে যে কি জন্য হচ্ছে। সেটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সেটার যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আপনার এই ঘাগুলো অবশ্যই শুকিয়ে যাবে। এবারে গোপালগঞ্জের শ্রোতা সাবরিনা খান, অনুরোধ করব খুব সংক্ষেপে প্রশ্নটি করার জন্য। জি, আমার প্রশ্ন হলো আমার শীতকালে বেশিরভাগ সময় মানে ইদানিং যখন শীত পড়তে শুরু করেছে তারপর থেকে আমাকে যখনই মানে ঠান্ডার কোনো রকম মানে স্পর্শে আমি যাই, কোনো ঠান্ডা জিনিসের উপর বসলে পরে বা ঠান্ডা আবহাওয়ার যে আভাসটা, এটা আমার কাছে আসলে পরে আমার প্রচন্ড হাঁচি হয়, এবং হাঁচি দিতে দিতে আমি মনে হয় যে পাগল হয়ে যায়, এতটা হাঁচি আসে আমার নাক মুখ ফুলে যায়। মানে এখন কি করতে হবে সেটি জানতে চাচ্ছেন আপনি? আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ আবু হানিফকে খুব দ্রুত 30 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দেওয়ার জন্য। আপনি এই ঠান্ডা পরিবেশ আপনি পরিহার করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। তারপরেও যদি না হয় আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আপনি খাবেন, আপনি ভালো থাকবেন। আর যখন নাকি ঠান্ডাতে যাবেন, সকালে যদি বের হতে হয়, আপনি অবশ্যই মাস্ক পরবেন এবং হালকা গরম পানি দিয়ে আপনি হাত মুখ ধোবেন, অজু করবেন, গোসল করবেন, তাহলে আপনি দেখবেন যে এটা থেকে আপনি ভালো থাকবেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হানিফ, আপনাকে ধন্যবাদ, এবং শ্রোতারা যারা যোগ দিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ। যাদেরকে আজকে আমরা সংযুক্ত করতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করে সকলকে ফিরিয়ে নিয়ে যাব বিবিসির লন্ডন স্টুডিওতে। সেখানে রয়েছেন মোয়াজ্জেম হোসেন। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিবেশন করলেন সহকর্মী সাইদা আক্তার। সেই সঙ্গে ধন্যবাদ আজকের অতিথি অধ্যাপক আবু হানিফকে। শেষ করার আগে এই মুহূর্তের প্রধান সংবাদটি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি। বিশ্ব ফুটবলের কিংবদন্তি তুল্য এক তারকা দিয়েগো ম্যারাডোনা আজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল 60 বছর। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ম্যারাডোনার নেতৃত্বেই 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতেছিল। তিনি বার্সেলোনা এবং নেপোলির মতো ক্লাবেও খেলেছেন। ম্যারাডোনাকে বিবেচনা করা হয় গত 50 বছরে বিশ্ব ফুটবলের সবচাইতে বড় তারকাদের একজন বলে। তবে তাঁর কেরিয়ারের একটা বড় সময় জুড়ে তিনি মাদকের সমস্যা এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভুগেছেন। আজ 60 বছর বয়সে তিনি মারা গেছেন। এই মুহূর্তের আরও খবর। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ টিগ্রে অঞ্চলের লড়াই থামানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। আর বাংলাদেশের স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।
This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.